আর লুকিং ফর শত্রুস। একসময় এই ডায়লগ শুনে যারা তাচ্ছিল্যের হাসি হেসেছিল, আজ তাদেরই গলা শুকিয়ে কাঠ। বিশেষ করে পশ্চিমবঙ্গের নব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার নাম লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশের রাজনীতিতে এই একটি নাম যা ভারতের নীতি নির্ধারকদের রাত্রিকালীন নিদ্রা হরণ করে দেয়। কিন্তু কেন? কি সেই ভয় যা একজন ৭০ বছর বয়সী বৃদ্ধকে নিয়ে এত বেশি উদ্বেগজনক করে তোলে? সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের একটি সাহসী এবং অপ্রত্যাশিত পদক্ষেপ নিয়েছে। তারা বাবরকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে। শুধু সাধারণ মন্ত্রী হিসেবে নয়, অনেক অনুমান অনুযায়ী তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হতে পারে। এই তথ্যটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই দিল্লির সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে একটি নীরব উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমাদের বুঝতে হবে কেন একজন সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম গণতন্ত্র এত বেশি উদ্বিগ্ন। চলুন একটু ইতিহাসের দিকে তাকাই। ৮০ দশকের শুরু থেকে বাবর একটি ক্যাসিও ঘড়ির সাধারণ ব্যবসায়ী থেকে ধীরে ধীরে ক্ষমতার শিখরে উঠেছিল। ২০০০ সালের শুরুতে যখন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন, তখন তার চেহারা এবং কর্মধারা একেবারে বদলে গিয়েছিল। কালো চশমা, স্পাইক করা চুল এবং একটি নির্ভয়ের আড়ম্বরপূর্ণ আচরণ তাকে একটি কর্মঠ এবং দৃঢ়চেতা নেতায় পরিণত করেছিল। তখন বাংলাদেশের সীমান্ত ছিল একটি গতিশীল যুদ্ধক্ষেত্র। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, আন্তঃসীমানা চোরাই কাজকর্ম এবং অপরাধের এক অব্যবস্থাপনাযোগ্য জগৎ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে বাবর একটি বিশেষায়িত বাহিনী গঠন করেছিলেন, যা পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব হিসেবে পরিচিত হয়েছিল। এই বাহিনীর খ্যাতি এবং কার্যকারিতা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি সীমান্তের ওপাশে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও অনুভূত হয়েছিল। কিন্তু বাবরের এই শক্তিশালী অবস্থান ২০০৪ সালে একটি নির্দিষ্ট ঘটনার পর একেবারেই পরিবর্তিত হয়ে যায়। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো একটি দাবি করেছিল যে বাবর এবং তার সহযোগীরা উন্নত সামরিক অস্ত্র যেমন রাইফেল, রকেট লঞ্চার ভারতের পূর্ব উত্তর অঞ্চলে সক্রিয় বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলোকে সরবরাহ করেছিল। এই অভিযোগটি কখনো সম্পূর্ণভাবে প্রমাণিত হয়নি, কিন্তু এটি বাবরকে ভারতীয় নীতি নির্ধারকদের চোখে একটি অতি বিপজ্জনক ব্যক্তিত্বে পরিণত করেছিল। সেই সময় থেকে শুরু করে প্রায় ২ দশক ধরে বাবর কারাগারে ছিলেন। তার কারাবাসের শর্তগুলি অত্যন্ত কঠোর ছিল। সীমিত আলো, সীমিত সুবিধা এবং সর্বদা একটি ঘোর সন্দেহের মেঘ। দেশের প্রধান মিডিয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি অনেকবার এই আটককে প্রশ্নবিদ্ধ করেছে, কিন্তু তখন সরকার তার অবস্থানে অটল ছিল। কিন্তু রাজনীতির একটি চক্রীয় খেলা। বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতা পরিবর্তন হয়েছে। নতুন সরকার যা বর্তমানে ক্ষমতায় আছে, তারা একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী বাবর একজন দক্ষ এবং দৃঢ় প্রশাসক, যিনি দেশের সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রাখেন। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন তাকে মুক্তি দিতে এবং সরকারের অন্তর্ভুক্ত করতে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে হবে। বাংলাদেশের নতুন সরকার যারা ক্ষমতায় এসেছেন, তারা বিভিন্নভাবে আগের সরকার থেকে পৃথক। তারা কিছু ক্ষেত্রে ভারতের প্রতি আরো স্বাধীন নীতি অনুসরণ করেছে, বরং বিভিন্ন অন্যান্য ক্ষেত্রেও দৃশ্যমান। এটি শুধু বাবরের মুক্তির মধ্যেই প্রকাশ পাচ্ছে না, বরং বিভিন্ন অন্যান্য ক্ষেত্রেও দৃশ্যমান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি বেশ কিছু আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে বাংলাদেশ সম্পর্কে। তিনি সার্বজনীন দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের অংশগুলি বাংলাদেশের সাথে সীমানা নিয়ে সমস্যা সমাধান করা উচিত। এই ধরনের বক্তব্য একটি সীমান্তবর্তী রাজ্যের নেতার কাছ থেকে অত্যন্ত উস্কানিমূলক এবং রাজ্যকেন্দ্রিক সীমানা বিরোধ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সরকার এই ধরনের বক্তব্যকে গুরুত্ব সহকারেই নিচ্ছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের এই শক্তিশালী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমেরিকা বা অন্য কোনো শক্তি যদি বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে তাদের প্রতিক্রিয়া হবে অপ্রতিরোধ্য এবং ধ্বংসাত্মক। এটি শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি স্পষ্ট সংকেত যে বাংলাদেশ তার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বিষয়ে আপোষ করতে প্রস্তুত নয়। শুভেন্দুর এই আক্রমণাত্মক অবস্থানের বিপরীতে বাংলাদেশ সরকারের একটি কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। সীমান্ত নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে এবং এই প্রক্রিয়ায় বাবরের মতো অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিত্বদের নিয়োগ করা হচ্ছে। এটি একটি স্পষ্ট সংকেত যে বাংলাদেশের আঞ্চলিক উত্তেজনার জন্য প্রস্তুত এবং তাদের সীমানা রক্ষায় কঠোর অবস্থান নিতে প্রস্তুত। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ মাত্রা যুক্ত হয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তান সম্প্রতি একটি দীর্ঘমেয়াদী গোয়েন্দা তথ্য শেয়ারিং চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির মেয়াদ ১০ বছর। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উন্নয়ন, কারণ এটি পূর্ব পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যায়। ঐতিহ্যগতভাবে দক্ষিণ এশিয়ার ভারত ছিল সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক শক্তি। এই কৌশলগত অবস্থান, অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তির কারণে অনেক ছোট দেশই ভারতের সাথে একটি
অনুকূল সম্পর্ক বজায় রাখতে চেয়েছে। কিন্তু এই নতুন উন্নয়নগুলি ইঙ্গিত করছে যে বাংলাদেশের আঞ্চলিক ভারসাম্য নিজের অবস্থান শক্তিশালী করছে। বাবরের মুক্তি এবং সম্ভাব্য মন্ত্রিসভার এই বৃহৎ কৌশলগত পরিবর্তনের একটি অংশ মাত্র। এটি বাংলাদেশের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা যে তারা তাদের সীমানা নিয়ে কোনো আপোষ করবে না এবং তারা এমন নেতাদের শক্তিশালী করছে যারা এই নীতিকে বাস্তবায়ন করতে প্রস্তুত। ভারতের দৃষ্টিকোণ থেকে এটি একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। পূর্বোত্তর এশিয়ায় ভারতের ঐতিহ্যগত প্রভাব হ্রাস পাচ্ছে এবং বাংলাদেশের নিজস্ব স্বাধীন নীতি অনুসরণ করছে। এই পরিস্থিতিতে দিল্লি তার কৌশলগত পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। সীমান্ত নিরাপত্তা বিষয়ে শুভেন্দুর সাম্প্রতিক পদক্ষেপগুলি, যেমন বর্ডার সিকিউরিটি ফোর্সকে আরো ক্ষমতা প্রদান করা, এই প্রেক্ষাপটে এমনকি আরো সম্মানজনক হতে পারে, কারণ এটি পশ্চিমবঙ্গের সীমান্তের আরো সংঘর্ষ করে তুলতে পারে। এমত অবস্থায় বাবরের একজন অভিজ্ঞ সীমান্ত পরিচালক বাংলাদেশের হাতে রয়েছে। এটি ভারতের জন্য একটি উল্লেখযোগ্য উদ্বেগ, কারণ বাবর জানেন যে কিভাবে সীমান্ত কার্যকরভাবে পরিচালনা করতে হয় এবং কিভাবে সম্ভাব্য হুমকির মোকাবেলা করতে হয়। পরবর্তী কয়েক মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদি বাবর সত্যি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান, তাহলে বাংলাদেশ ভারত সীমান্তের নতুন গতিশীলতা আসতে পারে। এটি একটি আঞ্চলিক সংকটের দিকেও নিয়ে যেতে পারে, অথবা এটি একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হতে পারে। এখন প্রশ্ন হলো, আপনার মতে এই পরিবর্তনগুলি দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সে কিভাবে প্রভাবিত করবে? এটি কি একটি ইতিবাচক উন্নয়ন যা অঞ্চলের স্বাধীন এবং শক্তিশালী জাতি রাষ্ট্রগুলির উত্থান নির্দেশ করে, নাকি এটি একটি অস্থির পরিবর্তন যা আঞ্চলিক সংঘর্ষ বৃদ্ধি করবে? আপনার মতামত জানাবেন অবশ্যই কমেন্টে।